ডিজে হুমকি মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আবারও ধাক্কা খেতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিধাননগর আদালতের পর এবার হাইকোর্টেও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কণ্ঠস্বরের নমুনা তাকে দিতেই হবে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রাবন্তী। শ্রাবন্তী, দুটো গুরুত্বপূর্ণ বিষয়, দুটো গুরুত্বপূর্ণ কথা আমার কাছে সব থেকে বেশি স্ট্রাইকিং মনে হচ্ছে। একটা হচ্ছে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন যে আপনি যদি কণ্ঠস্বরের নমুনা না দেন তাহলে আপনাকে যে রক্ষা কবচ দেওয়া হয়েছে সেই রক্ষা কবচ তুলে নেওয়া হবে। আরো একটা, সেটা হচ্ছে অভিষেকের আইনজীবী তিনি আবার আর্জি জানাচ্ছেন তার এই কণ্ঠস্বরের নমুনা যাতে অন্য মামলায় ব্যবহার না করা হয়। এই দুটো বক্তব্যের একটুখানি গুরুত্ব তোমার কাছে জানতে চাইবো। শর্মিষ্ঠা, গত সপ্তাহেই একটা ইঙ্গিত ছিল, বিচারপতি সৌগত ভট্টাচার্য অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি সতর্ক করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে যে তদন্তকারী অফিসার তিনি যেটা বলছেন সেটা শুনতে হবে। এর আগে আমরা দেখেছি যে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের বদলে যখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে অভিষেকের আইনজীবী গেছিলেন, সেই সময় তিনিও বলে দিয়েছিলেন যে এই প্রশ্ন একজন মামলাকারী করতে পারেন না যে কেন তার কণ্ঠস্বরের নমুনার প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ বারবার হাইকোর্ট এটা বলেছে যে যখন তদন্তকারী অফিসার মনে করছেন যে তার কণ্ঠস্বরের প্রয়োজনীয়তা রয়েছে তাহলে কেন তিনি আপত্তি করছেন। আজকের মামলার শুরুতেই তার আইনজীবী শুধুমাত্র বলতে ওঠেন, তারপর তাকে থামিয়ে দিয়ে রীতিমতো ধমক দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন বারবার বলার একটা সীমা থাকতে পারে, কতবার বলা হয়েছে তদন্তকারী সংস্থাকে সাহায্য করতে হবে এবং রক্ষা কবচ যেটা দেওয়া হয়েছিল সেটা এর উপরেই বেস করে দেওয়া হয়েছিল যে তদন্তকারী সংস্থাকে সাহায্য করতে হবে। অথচ দেখা যাচ্ছে যে ম্যাজিস্ট্রেটের বলার পরেও সেই নির্দেশ মানছেন না। তাহলে কি তাহলে রক্ষা কবচ বা এই যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেটা রিকল বা প্রত্যাহার করে নেওয়া হবে? এই প্রশ্ন যখন বারে বারে বিচারপতি করতে পারেন এবং একটা সময় তিনি বলেন যে আপনার কোনো বিষয় আমাকে সন্তুষ্ট করতে পারছে না, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে রীতিমতো ধমক দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তার আইনজীবীর যুক্তি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকালই যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তাকে ফের রক্ষা কবচ দিতে হবে এবং একেবারে মামলার শেষে নাটকীয়ভাবে তার আইনজীবী বলেন এই কণ্ঠস্বরের নমুনা অন্যত্র ব্যবহার যেন না করা যায়। এতদিন পর্যন্ত শর্মিষ্ঠা বিভিন্ন আইনজীবীরা তারা এই আশঙ্কা করছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তবে আশঙ্কা করছিলেন যে তার কণ্ঠস্বর অন্যান্য যে বিভিন্ন মামলায় প্রশ্ন উঠেছে, যেমন কাকুর যে মামলাটা রয়েছে প্রাথমিক নিয়োগ মামলা, সেখানে তার কণ্ঠস্বর দিতে প্রথমে এই সুজয় কৃষ্ণ ভদ্র তিনি আপত্তি জানিয়েছিলেন। পরবর্তী সময় এই প্রশ্নটা উঠেছিল যে তাকে কে ফোন করেছে, সেটা কি তাহলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো তার সাথে কোনো সম্পর্ক রয়েছে? একদম, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর আজকের আর্জি সেই বিষয়টাতেই যেন কোথাও একটুখানি জল্পনা উস্কে দিচ্ছে। কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ভয়েস স্যাম্পল দিতে কোথাও দনমনো করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, তাকেও অবশ্য শেষ পর্যন্ত ভয়েস নমুনা দিতে হয়। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি হতে চলেছে সেদিকে তো আমাদের নজর থাকছে। নিজে স্বীকার করছে যেটা আমারই কণ্ঠস্বর, সে কণ্ঠস্বর পরীক্ষা দিচ্ছে না কেন? তার মানে এতেই বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হয়। এখন অভিষেকের কণ্ঠস্বর পেয়ে গেলে আপনার এক নম্বর হচ্ছে কাকুর কণ্ঠস্বরের সাথে অভিষেকের কণ্ঠস্বর মেলানো সহজ হয়ে যাবে। দু নম্বর বিষয় হচ্ছে অনেক অ্যাকাউন্ট আছে, অনেক গোপন বিষয় আছে যা ভয়েস রেকর্ডিং এ খোলা যায়। এবার ও ভয় পাচ্ছে যে কোথাও কিছু এই জাতীয় জিনিস ভয়েস রেকর্ডিং এ রেখে দিয়েছে, যেটা কণ্ঠস্বর পেয়ে গেলে সব কিছু বেরিয়ে আসবে। এই ভয়ের কারণের জন্য কণ্ঠস্বর পরীক্ষা দিতে চাইছে না। তো আদালত যেভাবে কঠোর নির্ণয় নিয়েছে আমি মনে করি এটা একদম সঠিক। এটা কি একটা বিশ্ববিখ্যাত কোনো কণ্ঠস্বর নাকি অভিষেকের? যে কণ্ঠস্বরটা সবাই জানে, কোটি কোটি টাকা দিয়ে যে কণ্ঠস্বরটাকে পরিচিত করা হয়েছে তৃণমূলের বদান্যতায়, কোটি কোটি টাকা খরচ করে, সেই কণ্ঠস্বরে কি ওনার ভয় আছে না? সেই কণ্ঠস্বর তিনি সবসময় বলে বেড়াচ্ছেন। কিন্তু কাকুর সঙ্গে যদি বাই চান্স ওর কথাটা মিলে যাওয়ার প্রমাণটা পেয়ে যায়, মিলে তো যাবেই, প্রমাণটা যদি পেয়ে যায় সেই ভয়ে একেবারে আরকাঠির মতন দাঁড়িয়ে আছেন, আরকাঠির মতো দাঁড়িয়ে আছেন ভয়। অপরাধীরা ভয় পায়, ভয় পেয়ে হয় ভয় দেখায়, তার যোগ্যতা এখন নেই, তাহলে ভয় পেয়ে সিবিয়ে যায়, ফলে কণ্ঠস্বরটা যেন কোথাও ব্যবহৃত না হয়। তার মানেটা কি? বিশ্ববিখ্যাত কোনো কণ্ঠস্বর, এ সমস্তগুলো কোনো মানে নেই।
কণ্ঠস্বর মামলা, সেই মামলায় এবারে হাইকোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিধাননগর আদালতের পর এবারে হাইকোর্টে, সেখানেও তিনি ধাক্কা খেয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন বলুন তো? এই প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে, আর এই নিয়ে কথা বলে নেবো। আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন, আমি সুজয়ের কাছে সরাসরি চলে যাবো। সুজয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ধাক্কা খেয়েছেন হাইকোর্টে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন, তার কণ্ঠস্বরের নমুনা দিতে এত ভয়টা কিসের? দেখো, সেখানেই প্রশ্ন তুলছেন তদন্তকারীরা যে তিনি আদালতে বলছেন যে সেটাই তার কণ্ঠস্বর, যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, যেখানে শোনা গিয়েছিল নির্বাচনের আগে কার্যত সেই সময় অমিত শাহকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন যে 4 তারিখের পরে ডিজে বাজবে এবং কান ঝালাপালা করে দেবো। সেই কথাটা তিনি যদি বিচারকের কাছে হাইকোর্টে তার আইনজীবীর মারফত বলতে পারেন, তাহলে সেক্ষেত্রে কণ্ঠস্বরের নমুনা দিতে সমস্যা কোথায়? আর এক্ষেত্রে সিআইডি কেন চাইছিল কণ্ঠস্বরের নমুনা নিতে, সেটার মূল কারণ হলো এই বিষয়টি আদালতে প্রমাণ করা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই সেটা কণ্ঠস্বর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোনা গিয়েছিল এই ধরনের একটা মন্তব্য করতে, যার জেরে যদি এই ফলাফল না হতো বিধানসভা নির্বাচনে, তাহলে অনেক বড়সড় ক্ষতি হতে পারতো। অর্থাৎ কোথাও একটা উস্কানিমূলক মন্তব্য ছিল, যেটা হিংসা ছড়াতে পারতো, যেটা আরও অশান্তি ছড়াতে পারতো। সেই কারণেই তদন্ত করতে গিয়ে তদন্তকারী সংস্থা সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা চেয়েছিলেন, যাতে তারা আদালতে প্রমাণ করতে পারেন। এক্ষেত্রে বিষয়টা হলো আদালতে প্রমাণ করা, মুখে দাবি করা, আর সেই তথ্য, সেই স্যাম্পেল ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে সেটাকে মিল রিপোর্ট, অর্থাৎ ফরেন্সিক থেকে যদি রিপোর্ট আসে যে হ্যাঁ কণ্ঠস্বর মিলে গিয়েছে, সেটা আদালতে কেস ডায়েরিতে উল্লেখ করা, যেটা পরবর্তীতে বিচারের দিকে এগোবে, সেই প্রমাণ করার মধ্যে অনেক তফাৎ রয়েছে। আর এই কারণেই সিআইডি চেয়েছিল যে কণ্ঠস্বরের নমুনাটা মিলিয়ে দেখতে। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তার আইনজীবী বলছেন যে তিনি স্বীকার করছেন ওই কণ্ঠস্বরের নমুনা তার, কিন্তু তিনি স্যাম্পেলটা দিতে যাচ্ছেন না। এই ক্ষেত্রে আরো একটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি আজকে আর্জি করেছেন যে কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোনো মামলায় ব্যবহার না হয়। এই বিষয়টাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমলই দেননি বিচারপতি। একেবারে দেখো, তার আশঙ্কা রয়েছে যে হয়তো অন্য কোনো ক্ষেত্রে অন্য কোনো এজেন্সি, তার কারণ তার বিরুদ্ধে যেহেতু সিবিআই, ইডি, সিআইডি তারা মামলা করছে, তারা তদন্ত করছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের দুর্নীতির, সেক্ষেত্রে এই এজেন্সিগুলো যাতে এই কণ্ঠস্বরের স্যাম্পেলটা, যেটা তিনি ফরেন্সিককে দেবেন, যেটা তিনি ম্যাজিস্ট্রেটের সামনে এই ডিজে মামলায় দেবেন, সেই স্যাম্পেলটা যাতে অন্যত্র ব্যবহার না করায়, সেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে আজকে। আশঙ্কা তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। নজরুল বাবু, আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। দেখুন, কণ্ঠস্বর মামলায় হাইকোর্টে ধাক্কা খেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি আজকে আর্জি জানিয়েছেন যে তার কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোনো মামলায় ব্যবহার না হয়। অভিষেকের এই আর্জি তাতে আমলই দিলেন না বিচারপতি। মানে কোথাও গিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ভয় পাচ্ছেন তিনি? তিনি অপরাধ তো অনেক বেশি করেছেন এবং হুমকিও অনেক দিয়েছেন, সেই ঘরে ঢুকে মারা থেকে আরম্ভ করে ডিজে, শ্মশানে চুল্লি, আর বাপের বেটা বুকের ফাটা, অনেক কথা বলেছেন। তো অতএব এই যদি নমুনা অন্য জায়গায় ব্যবহার করা হয় তাহলে তার বিপদ বাড়বে, সেই জন্য আবেদন করেছেন। কিন্তু এটা কি করে হয়? ও কিছু লুকাতে সাহায্য করতে পারে কি? বলুন। ধন্যবাদ আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কণ্ঠস্বরের নমুনা দিতে অভিষেকের এত আপত্তি কেন? কোনো মামলার সঙ্গে কি কণ্ঠস্বরের নমুনা ব্যবহার করা হতে পারে এমন ভয় পাচ্ছেন? যদি হয়ে থাকে তাহলে সেটা কোন মামলা? নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, সেই ছবিগুলো নিশ্চয়ই মনে আছে। কাকু আপ্রাণ চেষ্টা করেছিলেন যাতে কণ্ঠস্বর না দিতে হয়, অবশেষে কণ্ঠস্বর দিতে বাধ্য হয়েছেন। সেটা এখন ইডির কাছে বড় হাতিয়ার। পাশাপাশি মোবাইল ফোন থেকে পাওয়া ভয়েস ক্লিপিংয়ের কাউকে ফোন থেকে তথ্য মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন সুজয় কৃষ্ণ। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, এই গোটা এপিসোডটা যদি ডটগুলো পরপর মেলাই, তাহলে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন চলে আসছে। দেখো, থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জমা পড়েছিল, তাতে পরিষ্কার লেখা রয়েছে যে কিভাবে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে কালীঘাটের কাকুর কথোপকথনের পুরো স্যাম্পেল তাদের কাছে রয়েছে। এবং এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ভয় পাচ্ছেন? তিনি কি কোথাও ভাবছেন ওই গলার সাথে এই গলা যদি মিলিয়ে দেখে নেয় তদন্তকারীরা, তাহলে আমি তো বিপদে পড়ে যাব? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। তোমাকে বলে দিই, সুজয় কৃষ্ণ ভদ্র, তার দুজন অ্যাসোসিয়েট ছিলেন বেহালার,
তাদেরকে বলেছিলেন মেল থেকে সব ডিলিট করে দাও, সব উড়িয়ে দাও ফোন থেকে, এবং এই নির্দেশ গেছিল সুজয় কৃষ্ণ ভদ্রটি একটা অন্য মেল আইডি থেকে। সেই ডেটা, সেই ইনফরমেশনও কিন্তু তদন্তকারী আধিকারিকদের কাছে পৌঁছেছে। সর্বোপরি জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কালীঘাটের কাকুর যে কথোপকথন, সেই স্যাম্পেল আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি বর্তমান কণ্ঠস্বর নেওয়ার যে স্যাম্পেল তা যদি মিলে যায়, তাহলে তো 2 2 4 হয়ে যাবে। ডিজে বাজাতে গিয়ে প্রাথমিকের দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেঁসে যাবেন, আটকে যাবেন। তাই কি তিনি ভয় পাচ্ছেন? ক্রোনোলজি অন্তত সেই কথা বলছে। ধন্যবাদ। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র সেদিনকে ঠিক কি বলেছিলেন আরেকবার স্মরণ করিয়ে দেই আপনাদের। আমি অবধি ধরতে পারবে, আপনি বারবার একই কথা যেটা বলছি। দেখুন, আমার সাহেব জীবনে এই সমস্ত কোনো ব্যাপারে কাউকে কখনো আজ অবধি এন্টারটেন করেনি, আমার ধারণা ভবিষ্যতেও করবে না, জীবনে না। এবার আপনি কখনো একটা ফোন কল দেখাতে পারবেন না অভিষেক ব্যানার্জিকে করেছেন, আপনি কখনো একটা দেখাতে পারবেন না যে আমি অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেছি। আমার সাহেব এইভাবে নিজেকে ঠিক রাখে যাতে আপনারা কাদা ছেটাতে না পারেন। টিভির কেউ অভিষেক ব্যানার্জিকে স্ট্যাপ করতে গেলে আগে আমার পিঠে স্ট্যাপ করতে হবে, আমাকে না মেরে অভিষেক ব্যানার্জিকে কেউ মারতে পারবে না, এইরকম কথা বললাম। কৃতজ্ঞতার এই লেভেল, তার জন্য আমার জীবন গেলে আমি জীবন দিয়ে করব। আর অভিষেক ব্যানার্জি আমি জানি বলে এত কনফিডেন্টলি। কাকুর বক্তব্য স্পষ্ট যে তাকে কোনো নির্দেশ দেওয়া হতো না, কিন্তু এই নিয়োগ দুর্নীতির সঙ্গে তার কোনো যোগ নেই। কিন্তু যে ফোনালাপ পাওয়া গিয়েছে সেখানে তার ভয়েস স্যাম্পেলের নমুনায় মিলে গেছে। তন্ময়, তোমার কাছে আমি যদি এই বিষয়টা একটুখানি মালার মতন গাঁথার চেষ্টা করি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি হয়েছে, সুজয় কৃষ্ণর নাম জড়িয়েছে, সুজয় কৃষ্ণর ভয়েস স্যাম্পেলের গলা মিলে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে, কিন্তু এটা আবার অন্য মামলায় অভিষেক কণ্ঠস্বরে নমুনা দিতে চাইছেন না। আজকে স্পষ্ট করে আর্জি করে দিয়েছে তার আইনজীবী যে অন্য কোনো মামলায় যাতে এই কণ্ঠস্বরে নমুনা ব্যবহার না করা হয়। 2 2 কি কোথাও 4 হওয়ার আশঙ্কা করছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়? এইটার জন্যই কিন্তু এতদিন ধরে এই টালবাহানাটা চলছে, কারণ তিনি যুক্তি দিয়েছিলেন হাইকোর্টে যে আমি তো বলেছি যে এই যে ডিজে বাজানোর যে হুমকি ভিডিও, সেই কথাগুলো আমি বলেছি, সুতরাং কণ্ঠস্বরের নমুনা নিয়ে কি হবে। মজা হচ্ছে আইনের চোখে কণ্ঠস্বরের নমুনা যখন ফরেন্সিক থেকে একবারে টেস্টেড হয়ে রিপোর্টেড হয়ে আসবে, তখন সেটা একটা এভিডেন্স, প্রমাণ। আমি বলছি অথবা আমি বলছি না, এর উপর নির্ভর করে না। 1 2 সুজয় কৃষ্ণ ভদ্র মানে কালীঘাটের কাকু, তিনি লিপস অ্যান্ড বাউন্সের কর্মী। চার্জশিটের নাম রয়েছে অরুণ হাজরার, তিনি 78 কোটি টাকা দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রকে, অর্থাৎ কালীঘাটের কাকুকে, নিয়োগ দুর্নীতি মামলায়। এবং অন্যদিকে তাপস মণ্ডল, তিনি কয়েকদিন আগে আবার আমাদের টিভি 9 বাংলার ক্যামেরার সামনে বলেছেন কত টাকা দিয়েছেন, তিনি প্রায় 19 কোটি টাকা দিয়েছেন। এবং সেখানে যে ফোনের ক্লিপিংস পাওয়া যাচ্ছে ফোনালাপের, সুজয় কৃষ্ণ ভদ্র কাউকে সমস্ত ডিলিট করে দেওয়ার নির্দেশ দিচ্ছেন, সেখান থেকে সেই ফোন ধরে সম্ভবত ইডি বা সিবিআইয়ের কাছে আরও ফোন রয়েছে যে ফোনের কণ্ঠস্বর মেলানোটা তাদের কাছে জরুরি, এই পর্যন্ত হয়ে থেমে আছে। উল্টো দিকে ডিজে মামলায় অভিষেক গলার নমুনা মানে কণ্ঠস্বরের নমুনা দিতে চাইছিলেন না, তিনি ভয় পাচ্ছিলেন এই নমুনা যদি আদালতে জমা পড়ে ইডি তাদের ওই নিয়োগ দুর্নীতি মামলায় হয়তো এই আদালতের কাছ থেকে সেই নমুনা সংগ্রহ করতে পারেন, সেই নমুনা মিলিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে তাকে ট্যাগ করিয়ে একদম মামলার মূল অভিযুক্ত হিসেবে, অন্যতম মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করতে পারেন। সেই সম্ভাবনা রয়েছে, সেই কারণেই সেই সম্ভাবনার জন্যই ভয় পাচ্ছেন অভিষেক, এমনটা মনে করা হচ্ছে। এবং তার আইনজীবী বলছেন যে এটা যেন অন্য কোথাও ব্যবহার না করা হয়, কিন্তু আইনগতভাবে কোনো একটা এভিডেন্স কোথাও জমা পড়লে ভবিষ্যতে তা ব্যবহার হতেই পারে। সেই কারণে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন যে তদন্তে সহযোগিতা করুন, আদালত যা বলছে সেটা করুন, না হলে কিন্তু যা রক্ষা কবচ দেওয়া হচ্ছে তা তুলে নেব। এবং কোথাও বারবার আদালতের নির্দেশ অমান্য মানে তো কোথাও আদালত অবমাননাও হচ্ছে, এই প্রশ্নও উঠছে। এর পাশাপাশি আমি আরো একটা খবরের দিকে নজর রাখবো, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু চাপের মধ্যে কিন্তু আছেন, পরের আপডেট দিচ্ছি আপনাদের। এই তাপস মণ্ডলের নাম উঠছিল, এবার তার বক্তব্য আপনাদের শোনাবো, যেখানে বেআইনি নিয়োগের জন্য 19 কোটি টাকা দিয়েছিলেন কালীঘাটের কাকুকে, এটা দাবি করেছিলেন মিডলম্যান তাপস মণ্ডল। শুনুন কি বলেছিলেন। মোট কত টাকা আপনার মাধ্যমে কুন্তলের কাছে গেছে? টোটাল 19,44,50,000 টাকা। এটা কি কয়েকটা ফেজে? হ্যাঁ, কয়েকটা ফেজে, মানে 16 থেকে 21 পর্যন্ত। নগদে কুন্তলকে হাতে দেওয়া হয়েছিল? সব নগদে, সব নগদ। আমি একটা ডায়েরি মেনটেন করতাম যে যত টাকাই নিয়ে যাবে ওই লিখে রাখবে, আবার যখন টাকা কেউ দিতে যেত ওই ডায়েরিটা সঙ্গে করে নিত, কুন্তলটা সই করে টাকাটা নিত। কুন্তল সেটা কাকে দিত এবং সেটা শেষমেশ কার কাছে পৌঁছাতো? শেষমেশ কাকুর কাছে পৌঁছাতো। আর কাকু যেহেতু অভিষেক ব্যানার্জির লোক, আর ও অভিষেক ব্যানার্জির নাম করেই যেহেতু টাকাগুলো নিচ্ছে, তো আমি কনফার্ম ছিলাম কাকু মানে অভিষেকের লোক, অতএব অভিষেকের কাছে টাকাটা পৌঁছাচ্ছে। কখনো সুজয় কৃষ্ণ ভদ্রের কথায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বা নাম উচ্চারণ শুনতে পেয়েছেন? হ্যাঁ, উনি অবশ্য অভিষেক ব্যানার্জি বলতেন না, আমার সাহেব এই কথাটা বলতেন। কি বলতেন সাহেবের নাম করে? আমার সাহেব খুব চাপ দিচ্ছে, টাকাটা না দিলে ইন্টারভিউ ভেরিফিকেশান বন্ধ হয়ে যাবে, ইমিডিয়েট এই অমুক দিন টাকা পাঠা, এই চাপগুলো আসতো। কেউ কি চাকরি পেয়েছিল 19 কোটি টাকা দেওয়ার পর? কোথায় হলো, কোথায় আর চাকরি হলো না তো। টোটাল ব্যাপারটা আমি যা দেখছি, মাস্টার মাইন্ড অভিষেক ব্যানার্জি। সারা রাজ্যে এরকম কুন্তল, হাজার কুন্তল পাওয়া যাবে মার্কেট থেকে এরকম টাকা তুলছে এক সায়নীর পিছনে খরচা করতে, কারণ ও তো যুব নেতা, যুব সম্পাদক, সায়নী যুব সভানেত্রী, সায়নীর পিছনে খরচা করতো, কারণ ওকে ফ্ল্যাট দিয়েছে, ওর জন্য গাড়ি দিত, সেটাও আমার জানা আছে। তাহলে তার পিছনে খরচা করেছে। সায়নী ঘোষকে কুন্তল ঘোষ ফ্ল্যাট দিয়েছে? হ্যাঁ, এখন সেই প্রমাণ আমি দিতে পারবো না, তখন দিয়েছিল আমি জানি। যখনই কোনো ইনভেস্টিগেশনে কাউকে যখন বলা হবে তার ভয়েস স্যাম্পল দরকার, তখনই সে ভয় পেয়ে যায়, তখনই তার যে সর্বনাশ করেছে, তাহলে আমি তো তাহলে আমাকে তো তাহলে ধরে ফেলেছে যে আমি এই অপরাধটা করেছি, তখন সে চেষ্টা করে যে কিভাবে না চায়। পার্টিকুলারলি যারা এই করাপশন করে বেড়ায় তারা জানে কিছু তো বোঝে, আর কিছু এই ছোকরা আর কিছু তো না বুঝুক, করাপশনটা তো ভালো করে বুঝেছিল, এটা তো মানতে হবে, এবং এও জানে যে ও ইনভলভড, ফলে সে তো চেষ্টা করবে যাতে তার ভয়েসটা স্যাম্পলটা না দিতে হয়। ভয়েস স্যাম্পল নেওয়ার জন্যে আমরা যে ধরনের রেকর্ডিং ডিভাইস ইউজ করি সেটা ইউজ হয় অ্যাকচুয়ালি ভয়েস স্পেকট্রোগ্রাম মেশিনে। জেনারেলি এটা গ্রাফিক্যাল, দিস ইজ এ গ্রাফিক্যাল ম্যাচিং, বিকজ অবভিয়াসলি দেয়ার মাস্ট বি এ কোশ্চেন স্যাম্পল, মানে আমি কারো ভয়েস আগে রেকর্ডিং করে রেখেছি, সেইটাকে আমি ম্যাচিং করাতে হবে যে তার ভয়েস, সেটা প্রুফ করার জন্য। এখানে একটা সমস্যা আছে, যে কোনো একটি রোগ দীর্ঘকাল ধরে কেউ অসুস্থ, তাকে স্টেরয়েড চলছে, তার মেডিসিন চলছে, তার ভয়েসটা অনেক সময় বসে যায়, তার ভয়েসটা অনেক ক্ষীণ হয়ে যায়, সেক্ষেত্রে ওই প্রপার ম্যাচিং নাও হতে পারে। তারপরে হচ্ছে অনেকে ইচ্ছে করে গলার ভয়েসটা আমি ইচ্ছে করে আমার একটু ভারী করে, একটু লো করে, তখন হয় কি এটা তো ফ্রিকোয়েন্সি ম্যাচিং, যেরকম আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়, এক্স্যাক্টলি গ্রাফ ম্যাচ করানো হয় যে এটা এর ভয়েস। তো সেখানে এই ভয়েস স্যাম্পলিংটা কিন্তু কোনো করোবোরেটিভ পিস অফ এভিডেন্স হিসেবে ইউজ করা যায়, নট অ্যাজ এ ডাইরেক্ট পিস অফ এভিডেন্স।